বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল। মুর্শিদাবাদ থেকে 2 জঙ্গি গ্রেফতার হয়েছে, বাড়ছে উদ্বেগ। কি বলবেন, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেখুন, বাংলাদেশে যবে থেকেই মোহাম্মদ ইউনূস এসেছেন তবে থেকেই আন্দোলন বা এই যে মৌলবাদের ডাকনাম হয়ে উঠেছে জনজাগরণ, সংখ্যালঘু নিপীড়নের নাম হয়েছে সন্ত্রাসবাদ, দেশপ্রেম, আর ভারত বিদ্বেষ হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোনামে। কে কত বেশি ভারত বিদ্বেষী হতে পারে সে তার নম্বর ঘন্টায় ঘন্টায় সরকারের ঘরে, ওই দেশের সরকারের ঘরে বাড়ছে। এবং প্রভাব খুব স্বভাবতই তার একটা প্রভাব আমরা একদম নেইবারিং স্টেট আমাদের, তার উপর পড়বেই। তার ওপর মরার ওপর খাড়ার ঘায়ের মতো আমাদের রাজ্যে তো কোনো প্রশাসন বলে কিছু নেই। পুলিশ মানে তৃণমূল মানে পুলিশ। তো এখানে নজরদারি বলে কিছু হয় না। আমি অনেকবারই এটা উল্লেখ করেছি, আবার একবার উল্লেখ করে দিই, যখন এই আজকের বাংলাদেশের আগের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশেও একজন এমপিকে খুন করার জন্য স্বর্গরাজ্য হিসেবে বেছে নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গকে। তো পশ্চিমবঙ্গে যেহেতু এই অবস্থানগত কারণে এবং প্রশাসনের ঘুমিয়ে থাকার কারণে আমরা তো এটা তো আজকে বাংলাদেশের পরিস্থিতির কারণে দেখতে পাচ্ছি, এটা বললে সত্যের অপলাপ করা হবে। আমরা বর্ধমানে দেখতে পেয়েছি জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে, মুর্শিদাবাদে গড়ে উঠেছে, এবং দিকে দিকে বিভিন্ন জায়গায় এটা গড়ে উঠবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধ দেওয়া গরু বলে যে সম্প্রদায়কে অভিহিত করেন, তাদেরকে উনি এই দেশে যাতে তারা ভালোভাবে থাকতে পারে তার দলের মানুষেরা প্রয়োজনীয় পেপারস তৈরি করতে সহায়তা দেয়, এবং দিকে দিকে এই সহায়তা কেন্দ্রগুলিও আমরা এখন পুলিশের একটা তদন্তে উঠে আসছে, কারণ তদন্ত না করে হয়তো উপায় ছিল না। তো এই রাজ্যের প্রশাসনহীনতা এবং ওই দেশের অরাজকতা মিলে বাংলার মানুষ খুবই বিপন্ন অবস্থায় আছে। হিন্দু বাঙালি ভালো নেই। হিন্দু বাঙালি ভালো নেই সেটা বুঝতে পারছি। এই যে বারবার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, অনেক জায়গা থেকেই তো অনুপ্রবেশ ঘটছে। এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাই না? তাহলে বারবার রাজ্যকে কেন দোষারোপ করবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জাগরুক আছে বলেই, সজাগ আছে বলেই এই বিষয়গুলি সামনে আসছে। তা না হলে এরা কখন মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে বিভিন্ন রাজ্য সরকারগুলি অবিজেপি রাজ্য সরকারদের সহায়তায় সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে আরো বেশি সমস্যা তৈরি করতো, আরো বেশি অসুবিধা তৈরি করতো, আরো বেশি জঙ্গি নিজেদের মতো করে আরো জঙ্গি তৈরি করতে পারতো। বরং কেন্দ্রীয় সরকার সজাগ বলেই ঘটনাগুলি সামনে আসছে এবং আমরা আজকে আলোচনা করতে পারছি। এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ক্ষেত্রে যে মেলবন্ধনের প্রয়োজন ছিল, সেই প্রয়োজনীয় মেলবন্ধন না থাকার কারণেই এই সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে। অন্য একটা প্রসঙ্গে আসি, ফিরহাদ হাকিম তিনি যে সংখ্যাগুরু যে মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুতে পরিণত হবে, সেই জবাবের একটা পাল্টা কথা বলছেন যে এই কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে মুসলমানদের অর্থাৎ সংখ্যালঘুদের সংখ্যাগুরু হতে এরকম বলেননি, তিনি বলেছেন যে শিক্ষিত হতে। হ্যাঁ, কিন্তু ওর বক্তব্যর বিরোধিতা ওরই দলের ওরই এক সতীর্থ করেছিলেন, একজন প্রাক্তন আইপিএস। তিনি বলেছিলেন যে মানে সংখ্যায় বেড়ে লাভ নেই, বরং শিক্ষিত হোক। এইটা তো উনি এইটা যখন বললেন, তাহলে এই ক্লারিফিকেশনটা তো ওর ওই ভদ্রলোককে দেওয়া উচিত ছিল। তখন তো উনি, তাহলে এই ক্লারিফিকেশন তো আসতো না। ওকেই কটাক্ষ করে এই এক্স অ্যাঞ্জেলের প্রাক্তন আইপিএস বর্তমান এমএলএ এই কথাটা লিখতে পেরেছিলেন। আসলেটা হচ্ছে উনি এই একটা থ্রেট দিয়েছেন, এটা ওদের আর এক ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব। উনি একটা থ্রেট দিয়েছেন। ওর এখন তো এমনিতেই ক্যামাক স্ট্রিট কালীঘাট নিয়ে বহুদিন এরা চলছে। উনি আর একটা নতুন সমীকরণ তৈরি করলেন, যাদেরকে ওর নেত্রী
দুধ দেওয়া গরু বলে অভিহিত করে এবং যাদেরকে ভোটের কাজে ব্যবহার করা হয়। ভোটার ছাড়া এই রাজ্যে মুসলমানদের জন্য বিশেষ কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করেন, যদিও উনি মুসলমানদের মসিহা সাজতে পছন্দ করেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জনাব ফিরহাদ হাকিমের এই বক্তব্য যে বেড়ে খেললে আমরাও মার্কেটে নামতে পারি, এটা হচ্ছে ওদের নিজস্ব ব্যাপার, নিজস্ব এই সমীকরণ। এর সাথে বাংলার মানুষের, বাংলার মানে সংখ্যা লঘু মানুষের কোনো বিষয় নেই। তারা কোনো শিক্ষার উন্নতিও চাইছেন না, স্বাস্থ্যের উন্নতিও চাইছেন না। আসলে থ্রেট এটাও অনেক ধরনের, হাসপাতালের মতো এটাও অনেক ধরনের থ্রেট কালচারের another form of threat culture। সংসদ যাকে গণতন্ত্রের মন্দির বলা হয়, সেই মন্দিরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন আম্বেদকর প্রসঙ্গে, সেটা অত্যন্ত একটা কুরুচিকর, এবং যে মন্তব্য দিয়েছেন সেটা, সেই প্রসঙ্গে সবাই নিন্দা করছেন। তাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, উনি একটা বিষয়, মানে প্রায় আমি যেটা সিচুয়েশনটা যতটুকু দেখেছি, ভিডিও দেখে কাটা কাটা ভিডিওই এসেছে, উনি বলতে চেয়েছেন যে বারংবার আম্বেদকরের নাম করে করে এই যে সংসদকে একটা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সংসদকে স্মুথ রান করতে দিচ্ছেন না, এই বিষয়ে উনি ওর বিরক্তি প্রকাশ করেছেন। আমার মনে হয়নি কখনো আম্বেদকরকে উনি কোনো অসম্মান করেছেন বলে, বা করার কোনো অভিপ্রায় ওর ছিল বলে আমার মনে হয়নি। না, এই বিরক্তি প্রকাশটাও তো এই বিরক্তি প্রকাশটা আম্বেদকরের প্রতি না, বিরোধীদের প্রতি। যে যে আলোচনাটা যে পথে হওয়া প্রয়োজন ছিল সেই পথে না নিয়ে বারংবার আম্বেদকরের নাম উল্লেখ করে, বারংবার সংবিধান বিপন্ন এই কথাগুলি না বলে মুদ্দে কা বাত যেন বিষয়ে আলোচনাটা হয়, সেটাই উনি বলতে চেয়েছিলেন। তারপরে বিভিন্ন এবার জল গড়িয়ে গিয়েছে অনেক রকম ভাবে, কিন্তু এটা আমার বক্তব্য ছিল বলে মনে হয়নি। 26,000 চাকরি বাতিল মামলায় ওয়েমার ও অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য ও এসএসসি। এইটা তো একটা মানে একদম যাকে বলে এই পুরো শিক্ষা ব্যবস্থা নিয়েই রাজ্য সরকারের, যাকে বলে কাউজাং ইন দ্য টেল এন্ড টেল ইন দ্য কাউজাং। বারংবার সেখানে ওরা আবার আরেক যত মানে সমস্যাটাকে গুটিয়ে, লাটাই থেকে ছোট গুটিয়ে আনার চেষ্টা না করে ওরা যত কৌশল করার চেষ্টা করবে তত বেশি পাকে পড়বে। তার থেকে যেটা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার এর থেকে আরেকটা অভিপ্রায় বেরিয়ে আসে সরকারের, যে সরকার এবং দল কার্যত এক হয়ে গিয়ে এই আজকের এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে, এটা আর একবার পরিষ্কার হয়ে গেল। এবং এই জন্যই ওরা বারবার সরকার যদি চায়, যে বলে যে না, কি কতিপয় ব্যক্তির কারণে এই ঘটনাটা, এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এর সহায়তা চাই, আমরা এর কোনোভাবেই কন্টেস্টই করছি না, আমাদের কাছে প্রয়োজনীয় যা কাগজ আছে তা আমরা আইনে এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও প্রায় আরেকজন এই ক্যান্ডিডেটদের মতোই আরেকটা পার্টি হয়ে আমরা এই সমস্যাটাকে সমাধান করে সুস্থ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছি। কিন্তু সেটা যে অভিপ্রায় নয়, সেটা যে আসলটা হচ্ছে দোষ ঢাকা এবং আরো বিষয় থেকে লেন্দি করে দেওয়া, সেটা একদম পরিষ্কার হয়ে গেছে।